এখন আসলে ব্যবসায়ীদের সাথে, বিশেষজ্ঞদের সাথে, রাজনীতিবিদদের বসে একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত না নিলে আমাদের জ্বালানি ফিউচার আমি খুবই ধূসর দেখছি। আমরা ইদানিং প্রায়শই একটি কথা শুনছি যে জিও পলিটিক্স অ্যান্ড এনার্জি সিকিউরিটি, মানে বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি নিরাপত্তা, এই বিষয়টা আসলে খুব ওতপ্রোত ভাবে জড়িত। আহ, মানে মানে আপনাকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গেলে রাজনৈতিক সিদ্ধান্ত দরকার, রাজনৈতিক লক্ষ্য দরকার যে কিভাবে আপনি এটা করবেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল নিজস্ব জ্বালানি ব্যবহারের বিষয়টাকে গুরুত্ব দিয়ে। বাংলাদেশের গ্যাস, বাংলাদেশের কয়লা, এগুলোকে অগ্রাধিকার দিয়ে, এবং এটাও শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যের মানে আরব ইসরায়েল যুদ্ধের কারণে যে কেয়ার সিটি তৈরি হয়েছিল, জ্বালানির দাম বেড়েছিল, তাকে দিয়ে। এবং এই ধারাবাহিকতা শহীদ প্রেসিডেন্ট তার মৃত্যুর আগের দিন পর্যন্ত অব্যাহতভাবে করে গেছেন। তিনিও নিজস্ব জ্বালানি সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছেন। এর পরের সময়গুলো যদি দেখেন, আমাদের নিজস্ব সম্পদ ব্যবহার এবং যতটুকু ব্যবহারের পর আমার যেটুকু বৈশ্বিক উৎস থেকে সংগ্রহ করতে হবে, এটা নিয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দিক নির্দেশনা আমরা দিতে পারিনি, যার কারণে আজকে 18 সালে যেখানে মাত্র 14% জ্বালানি আমি আমদানি করতাম, এখন বিদ্যুৎ জ্বালানি মিলিয়ে আমার আমদানি 62.5%। 24-25 অর্থ বছরে এই জ্বালানি আমদানিতে আমি ব্যয় করেছি $13.2 বিলিয়ন। গত অর্থ বছর, যেটা 25-26, এখানে প্রাক্কলন করা হচ্ছিল যে ব্যয়টা দাঁড়াবে $20 বিলিয়ন। কিন্তু আপনি জানেন যে অর্থমন্ত্রী সংসদে বলেছেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমার $3 বিলিয়ন অতিরিক্ত 3 মাসেই লেগেছে। মানে আমি ধরে নিচ্ছি, এখন ওই কনফার্ম হিসাবটা আমি জানি না, ধরে নিচ্ছি যে গত বছর জ্বালানি আমদানিতে গত অর্থ বছরে আমাদের ব্যয় হয়েছে প্রায় $23 বিলিয়ন। অন্যদিকে এই জ্বালানির প্রাপ্যতার অভাবে আমাদের ইন্ডাস্ট্রির উৎপাদন সক্ষমতা কমেছে 25-40% পর্যন্ত ইন্ডাস্ট্রি ভেদে। আমি কয়েকদিন আগে বস্ত্র খাতের একজন উদ্যোক্তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে বিনিয়োগ পরিকল্পনায় জ্বালানি খাতের অবকাঠামোর জন্য 13-14% ব্যয় ধরে বিনিয়োগ পরিকল্পনা করা হয়, কিন্তু এখন বাংলাদেশে জ্বালানি সরবরাহ বা নিরাপত্তা না থাকার কারণে এই অবকাঠামো, এনার্জি অ্যান্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রির জন্য এর মানে অংশগ্রহণ, বিনিয়োগ, পুরো বিনিয়োগে প্রায় 33% হয়ে গিয়েছে। আপনি দেখেন বিষয়টা কতটা ভয়াবহ। মানে আজকে গ্যাসের যে চাহিদা, সেই বিচারে কিন্তু আমার মানে ঘাটতি কমপক্ষে 1500 মিলিয়ন ঘনফুট প্রতিদিন। আবার এই ঘাটতি মানে আমার বিবেচনায় 2030 সাল পর্যন্ত বৃদ্ধি অব্যাহত থাকবে। এখন নিজস্ব উৎপাদন কমে যাচ্ছে প্রতি বছর 150 মিলিয়ন ঘনফুট করে, কিন্তু এলএনজি আমদানি করে যদি এই ঘাটতি আপনার মেটাতে হয়, এফএসআরইউ একটা করলেও ওয়ার্ক অর্ডার দেওয়ার পরও বাংলাদেশের প্রেক্ষাপটে 2.5 থেকে 3 বছর লাগবে। এখন পর্যন্ত এটা আলোচনার পর্যায়ে আছে, কোনো ওয়ার্ক অর্ডার দেয়া যায়নি, কারণ ইন্টারিম গভর্নমেন্ট একটা বাজে কাজ করে গিয়েছিল। তারা একটা চুক্তি এবং 3টি নেগোসিয়েশন প্রক্রিয়া এলএনজি আমদানির বাতিল করেছিল। সো মানে আপনি সহজেই বুঝতে পারছেন। আবার আমার নিজস্ব কয়লা আছে, এই কয়লা উত্তোলনের ক্ষেত্রে গত 15 বছরে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয়নি। কারিগরিভাবে কয়লা উঠিয়ে তা ব্যবহার করার জন্য বাংলাদেশের কোনো বাধ্যবাধকতা, মানে বাধা নেই, এবং এটা আমাদের করাই উচিত। কারণ আমি যদি কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন ওখানে নিয়ে যেতে পারি, তাহলে গ্যাস আমি বিদ্যুতের জন্য ব্যবহার না করে আমি শিল্পে দিতে পারি। মানে আবার গ্যাস ব্যবহারের একটা অগ্রাধিকারও নির্ধারণ করা হয়নি। এখন ধরুন আমার জ্বালানি ব্যবহারের যে ধরন, সেটার উপর নির্ভর করেই রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে আমার নিরাপত্তা কি হবে। আমার পুরো ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমটাই গ্যাস নির্ভর। এটাকে আপনি চাইলেই কিন্তু রাতারাতি মানে বদলাতে পারবেন না। সো মানে বয়লারের বদলে গ্যাসের বদলে আপনি ইলেকট্রিসিটি দিয়ে বয়লার চালাতে পারেন
পারেন বা হিট পাম্প দিয়ে আপনি বয়লারের কাজ করতে পারেন, কিন্তু সেটার জন্য সময় লাগবে। তো মানে এখন আসলে ব্যবসায়ীদের সাথে, বিশেষজ্ঞদের সাথে, রাজনীতিবিদদের বসে একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত না নিলে আমাদের জ্বালানি ফিউচার আমি খুবই ধূসর দেখছি মানে এই 2030 সাল পর্যন্ত এই ঘাটতি আরো অনেক বৃদ্ধি পাবে, এবং নতুন শিল্প তো হবেই না, বর্তমান শিল্প নানা ধরনের চাপে পড়বে।